অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস 'দৌড়'। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। পরের রেসে ফেভারিট ঘোড়াই জিতল। বাঁকের আগে সব ঘোড়াই প্রায় গায়ে গায়ে ছিল। বাঁক ঘুরতেই ফেভারিট ঘোড়াটা রাবারের মতো বাড়তে লাগলো। গ্র্যান্ড এনক্লোজারের সামনে যখন ঘোড়াটা এলো, তখন তার ২০ লেংথের মধ্যে কেউ নেই। জকি যেন আরাম কেদারায় শুয়ে আছে। গ্যালারিতে বসে সুহাসদার হাত থেকে বইটা নিল রাকেশ। প্রতিটি রেসের ওপর ঘোড়াগুলোর ক্লাস লেখা আছে। মোটামুটি B2 থেকে ক্লাস 1 অব্দি ঘোড়াগুলোকে ভাগ করা হয়েছে, বুঝতে পারল ও। প্রথমে যে কটা বাজি আছে তার ঘোড়াগুলোর নাম, নম্বর, জকি, ওজন সুন্দর করে সাজানো। তলায় যে ঘোড়া জিততে পারে তার নাম দেয়া আছে। পেছনে আরো স্পেশাল সিলেকশন আছে। রেসওয়ারি ঘোড়ার সম্ভাব্য বিজয়ীর তালিকা। রাকেশ দেখলো যে কটা রেস হয়ে গেল তার মধ্যে মাত্র 2টো জিতেছে এদের টিপস মতো। সুইট কিসের বাজিটা দেখলো ও। 13টা ঘোড়া দৌড়চ্ছে ওই রেসে। সব 1 লাখ 2 লাখ টাকা দামের ঘোড়া। সুইট কিসের নাম আছে দ্বিতীয় সাজেশনে। কত দর থাকবে ঘোড়াটার? জয়সওয়াল সাহেব কি যেন বলছিলেন, ইভেন মানি না কি যেন। পেছনের পাতায় রেসের রেজাল্ট দেখতে পেল ও। আজ পর্যন্ত এই উইন্টার সিজনে 120টা রেস হয়েছে তার রেজাল্ট। কোন দিন কোন ঘোড়াটা কেমন করেছে তার সময়, কত লেংথে জিতেছে এবং কিভাবে তার বিস্তৃত বিবরণ। সুহাসদা লক্ষ্য করছিলেন রাকেশকে। ওটা এখন ঠিক বুঝবে না তুমি, বরং তোমার না বোঝাই ভালো। রেসুরেরা ওই রেস রেজাল্ট থেকে ক্যালকুলেশন করে কোন ঘোড়ার সময় সবচেয়ে ভালো। কি করে করে? ধরো এই ঘোড়াটা 52 কেজি জকির ওজন নিয়ে 1200 মিটার রেস জিতেছে 1 মিনিট 16 সেকেন্ডে। ও জিতেছে বলে ওর ওপর আরো 6 কেজি ওজন চাপানো হয়েছে আজ। সাধারণত 1.5 কেজির জন্য 1/5 সময় বেশি লাগে। তাহলে 6 কেজির জন্য 4/5 সময় বেশি লাগছে। এই হিসেবে আজ ঘোড়াটার দৌড়তে 1 মিনিট 16 ফর 5th সময় লাগবে। পরের ঘোড়াটা যে সেদিন সেকেন্ড হয়েছিল সে এসেছিল 1 লেংথ পেছনে। তার মানে তার সময় ছিল 1 মিনিট 16 1/5 সেকেন্ড। তার ওজন কিন্তু পড়েনি। ন্যাচারালি সেদিনের দ্বিতীয় হওয়া ঘোড়াটা প্রথমটার চেয়ে হ্যান্ডিক্যাপে বেটার হওয়ায় 3/5 সেকেন্ডে গুড হয়ে যাচ্ছে। বুঝলে? বুঝতে চেষ্টা করছিল রাকেশ, কিন্তু মাথায় ভালো ঢুকছিল না। আসলে অঙ্ক জিনিসটা কোনো দিনই তার মাথায় আসে না। তবুও ও বলল, কিন্তু সুহাসদা, সেদিনের জেতা ঘোড়াটা যদি পুরো শক্তি না খরচ করে থাকে তাহলে? ঘাড় নাড়লেন সুহাসদা। ইয়েস, সেখানেই সব ক্যালকুলেশন আপসেট। কোন ঘোড়ার মধ্যে কি লুকোনো আছে ক্যালকুলেশনে সেটা ধরা যায় না, তাই সবাই হারে। হিসেবে দেখা গেছে এই রেস কোর্স থেকে কেউ জিতে যেতে পারে না। কেউ যদি জেতে সেটা হবে মিরাকল। তবু রেসুরেরা আসে, রক্তের মধ্যে মিশে গেছে আশা। বেশি দিন হয়ে গেলে কেউ জিততে আসে না, আসে লস মেকআপ করতে। মিস্টার রায় এতক্ষণে কথা বললেন। আমি আপনার রেসুরে শব্দটার জন্য আপত্তি করছি। দিস ইজ ভেরি ব্যাড। মদ খেলেই যদি মাতাল হয় আর রেস খেললেই যদি রেসুরে হয়, তাহলে আমি বলতে বাধ্য হব আপনারা মাতাল বা রেসুরে দেখেননি। যাক, আছে কিছু ঘোড়া? থাকলে বলুন। সুহাসদা মাথা নাড়লেন। ও বলছে সুইটকিস ঘোড়াটা খেলতে। সুইটকিস? সুইটকিস জিতবে? বাইরের ঘোড়া ডার্বি অবশ্য জিতেছে আগে, কিন্তু টালা টু টালিগঞ্জে খবর হয়ে গেছে হাফ এ পেনি ঘোড়ার নাকি আর মৃত্যু নেই। সুইটকিস? ওয়েল, খেলছি ঘোড়াটা। জিতলে কত কমিশন নেবেন বলুন রাকেশ? মুখটা ছুঁচলো করে জিজ্ঞাসা করলেন। আরে না না, আপনার কাছ থেকে কে কমিশন নেবে? ঘাড় নাড়লেন সুহাসদা। এটা একদম রাকেশের মনের কথা। একদম। নো স্যার, আমি অব্লিগেশনে যেতে চাই না কখনো। ঠিক আছে, আমি 1000 লাগাচ্ছি। কি প্রাইস পাবো জানি না, তবে 10 না 15% থাকলো। কিন্তু ঘোড়া যদি না জেতে, প্লিজ ডোন্ট সি মি, ইয়েস? উঠলেন মিস্টার রায়। পকেট থেকে পাইপ বের করে তামাক ঠিক করতে করতে নিচে নেমে গেলেন। কি হলো সুহাসদা? ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো রাকেশ।
যদি না যেতে, অন্যভাবে অ্যাপ্রোচ করলে হতো না? চান্স নাও রাকেশ, চান্স নাও। অন্যভাবে অ্যাপ্রোচ করলে তোমাকে 1000 টাকা সেলামি দিতে হতো। চামার নাম্বার ওয়ান। মেয়ে ছেলে আর টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। মদ খায় মেপে 2 পেগ। জীবনে মাতাল হয়নি। শুনছি এখন নাকি এক ভদ্রমহিলাকে কেপ্ট রেখেছে, পুরো ফ্যামিলি সমেত। ও যখন মেয়েটির ফ্ল্যাটে যায় তখন মেয়েটির স্বামী ড্রয়িং রুমে ছেলে মেয়েদের স্কুলের পড়া দেখায়। ভাবো ব্যাপারটা। তা তোমার ঘোড়া যদি যেতে, তুমি কাছিমের মতো লেগে থাকো, হয়ে যাবে। সুইটকেস বুকে শোয়ার দরে ওপেন করলো। হাফ আ পেনি 2 এর দর। অন্য ঘোড়াগুলোর আরো বেশি বেশি দর। আজকের সেরা বাজি এটা। 3 ইয়ার্স কম্বাইন্ড রেস। সিজনের অন্যতম আকর্ষণ এই প্রেস্টিজ রেসটি। বেশিরভাগ ঘোড়াই রানী মহারানীর। সুহাসদা আর রাকেশ প্যাডকে গেল। সহিসরা ধরে নিয়ে আসছে ঘোড়াগুলোকে। স্টেবল বয় বসে আছে ওপরে। জকিরা ট্রেনার ওনারদের সঙ্গে মাঝখানে কথা বলছে। শেষ সলা পরামর্শ। ভিড় উপচে পড়ছে প্যাডকের গ্যালারিতে। প্রতিটি ঘোড়াই টকবক করছে। সুইটকিসকে দেখতে পেল। মাথায় ফুলের মালা পরিয়ে দিয়েছে স্টেবল থেকে। দুলে দুলে চলছে। গায়ে 3 নম্বর লেবেল আটা। পেটটা সরু, ছাই ছাই রং ঘোড়াটার। হাফ আ পেনি দেখতে বেশ বড়সড়। মুখটা সম্রাটের মতো ওপরে তোলা। হাঁটার ভঙ্গিতে থোড়াই কেয়ার ভাব। আর একটা ঘোড়া চোখে লাগলো রাকেশের, 10 নম্বর। তেল চকচকে গা, টকবক করে লাফাচ্ছে। সহিস ধরে রাখতে পারছে না ঘোড়াটাকে। খুব পছন্দ হলো ঘোড়াটাকে ওর। কিন্তু সুইটকিস, কি হবে এখন? বুকিদের কাউন্টারে ফিরে এলো ওরা। উলট পালট হয়ে গেছে এর মধ্যে। হাফ আ পেনি এখন ফেভারিট। প্রচুর টাকা লাগছে ঘোড়াটার ওপর। ইভেন মানির দর এখন। সুইটকিসের দর বাড়ছে। 2.5 না, 3 হয়ে গেল। রাকেশ দেখলো 10 নম্বরের দর 10-1। পকেট থেকে 1230 টাকা নিয়ে ছুটে গেলেন সুহাসদা। একজন বুকে সুইটকিসের দর 3.5 করতেই চিৎকার করে তার হাতে টাকাটা দিলেন উনি। 1000 to 3500। একটা কার্ডে লিখে সুহাসদার হাতে দিল বুকে। বিজয়ীর মতো কার্ডটা হাতে নিয়ে ফিরে এলেন সুহাসদা। হাইয়েস্ট প্রাইস পেলাম বুঝলে? নাও, এবার তোমার ঘোড়া জেতাও। 20% কমিশন। কমিশন? ঘোড়া জিতলে রাকেশকে 700 টাকা দেবেন সুহাসদা। হায় বাপ! পকেটের অলরেডি 380 টাকা এসে গেছে। সুইটকেস জিতলে 1080। ভাবতেই গা কেমন করে। জিতবে ঘোড়াটা, একদম জিতবে। মাইকে ঘোষণা করা হলো প্যাডক থেকে ঘোড়াগুলোকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। কি করে যে এত ভিড় বেড়ে গেল বুঝতে পারছিল না রাকেশ। মাঠের পেছন দিকে, অর্থাৎ এই বুকিদের জটলা আর টোট কাউন্টারের সামনে থেকে থিক থিক করছে লোক। দৌড় শুরু হবার আগের মুহূর্ত পর্যন্ত এখানে টাকার জোয়ার লাগবে। তারপর যেই জল তরঙ্গের শব্দ বাজবে, খাঁচার মুখ খুলে ঘোড়াগুলো ছিটকে বেরোবে। এই জায়গাটা হয়ে যাবে মৃত এলাকা। তখন সবকিছুর উত্তেজনা রাবারের বলের মতো হাজার হাজার বুকে লাফিয়ে লাফিয়ে যাবে ওপাশের গ্যালারিতে। ভিড়ের চোটে হাঁটাই মুশকিল। যেন পুরো কলকাতা ভেঙে পড়েছে এখানে। অন্যমনস্ক ছিল রাকেশ। হঠাৎ দেখল সুহাসদা নেই। এখন এখানে এত মানুষ যে বিশেষ মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। খুব ভারী একটা বিদেশি গন্ধে রাকেশ মুখ ঘুরিয়ে তাকাতেই একজন সিনেমা স্টারকে দেখতে পেল। এই সেই স্টার যাকে চাক্ষুষ দেখলো এই প্রথম। ভদ্রমহিলার সঙ্গে 2 জন পুরুষ। দুদিকে দাঁড়িয়ে ভিড় আগলাচ্ছেন। রাকেশ যখন সবে যৌবনে পড়েছে, এই ভদ্রমহিলা তখন ওর ঘুম কেড়ে নিয়েছিলেন। বয়স হয়েছে এখন, চোখের তলায় ঈষৎ রেখা। বুকের সেই ধার এখন শুধু স্তূপ। বড় কষ্ট হলো রাকেশের। এক একটা স্মৃতি আছে যাকে উল্টে পাল্টে দেখলে কষ্ট হয়। চোখ ঘুরিয়ে নিল রাকেশ। তারপরে খেয়াল হলো এই যে ফিল্ম স্টার এখানে এসেছে, কেউ তো উৎসাহ দেখাচ্ছে না, হাত পাচ্ছে না অটোগ্রাফের জন্যে। এখানে এখন মানুষের মনে অন্য কোনো চিন্তা নেই। শুধু নির্দিষ্ট একটা ঘোড়া চাই, যেটা জিতবে। জিতলে টাকা পাওয়া যাবে। সমস্ত কলকাতার মানুষ পরস্পরের সঙ্গে পাল্লা দিচ্ছে, কে সেই ঘোড়াটা খুঁজে বার করতে পারবে। হঠাৎ কানে এলো উত্তেজিত সংলাপ। রাকেশ দেখলো এক বৃদ্ধ ভদ্রলোক সঙ্গী কয়েকজনকে বোঝাচ্ছেন। আমি বলছি তোমরা 10 নম্বর খেলো,
হারবে না। আরেকজন ঠোঁট দুমড়ে কি যেন ভাবল, যার মুখটা পাক্কা রেস্টুরেন্টদের মতন। কি করে বলছেন আমি বুঝছি না। ও ঘোড়ার পেডিগ্রি জানেন? এই ডিস্ট্যান্ট যায় না। বুড়ো ঘাড় নাড়লেন। আহ, রাখো তোমার থিওরি। তাহলে বলছি শোনো, কাল রাত্রে আমি প্ল্যান চেটে বসেছিলাম। খোদ ম্যাকফারসন এসেছিলেন। কপালে হাত ঠেকালেন ভদ্রলোক। জানো তো, 4-4টে ডার্বি উইনার, 67 সালে মারা গেছেন। সে ম্যাকফারসন আমার হাতের পেন্সিল ঘুরিয়ে 10 লিখে চলে গেলেন। মায়েরই বলছেন? সঙ্গী লোকটির চোয়াল ঝুলে গেল। প্লানচেটে ঘোড়া পাওয়ার কথা শুনিনি তো বাবা। মুহূর্তে রাকেশ দেখল সবাই দৌড়াচ্ছে। ওই দলটা সকলেই পকেট থেকে টাকা বের করে টোট বা বুকির কাউন্টারের দিকে ছুটছে। 10 নম্বর, 10 নম্বর। ঘামতে লাগলো রাকেশ। 10 নম্বর যদি জিতে যায়? মিস্টার রায় বলে গেলেন, হারলে মুখ দেখবেন না। সুহাসদা, জি না। প্যাডকে দেখা 10 নম্বর ঘোড়াটার চেহারা মনে করলো। যদি জিতে যায়? পকেটে 380 টাকা আছে। হুড়ো টাকা একে বলে। খেলবে নাকি 10 নম্বর? ভিড়ের ফাঁকে মুখ গলালো রাকেশ। 10 নম্বরের দর সেই একই, 10-1 আছে। 300 খেললে 3000। চোখ মুখ গরম হয়ে যাচ্ছে ওর। কি করা যায়? অনেক কষ্টে সামলালো নিজেকে রাকেশ। যদি না জেতে, যদি অন্য ঘোড়া জিতে যায় তাহলে সব যাবে। রাকেশ বুকিদের কাছ থেকে পালিয়ে টোর্টের দিকে এলো। বরং এখানে 10 টাকা খেলা যায়। হারলে গায়ে লাগবে না। একটা লম্বা লাইনের পেছনে দাঁড়ালো। সামনের লোকগুলো কেউ কোনো কথা বলছে না। যেন নিজের ঘোড়ার খবর বলে দিলেই নিজেরই লোকসান, দর কমে যাবে। ফোয়ারার মতো প্রত্যেকের পকেট থেকে টাকা ছিটকে পড়ছে কাউন্টারে। গোছা গোছা টিকিট কিনে চলে যাচ্ছে সবাই চকচকে মুখে। টাকা উঠছে। ধরে নাও, ধরে নাও। সামনের লোকটি টিকিট নিয়ে চলে যেতেই কাউন্টারের মুখোমুখি হলো রাকেশ। বলুন। ভেতরের চেয়ারে বসা একটা কচি মুখ ফোকর দিয়ে বলল, 10 নম্বর। নিজের গলাটা এত সরু কেন? রাকেশ টাকা দিল। 10 টাকা। 10 নম্বর মানে? আরেকটা নম্বর বলুন। টাকাটা নাচালো লোকটা। আরেকটা কেন? 10 নম্বর শুধু। রাকেশ বিব্রত। আরে মশাই, এটা কুইনেলা কাউন্টার, 2 নম্বর বলতে হবে। লোকটা বেশ অসহিষ্ণু গলায় বলল এবার। কুইনেলা? কি দুর্বোধ্য শব্দ সব। ইতস্তত করতে লাগলো ও। আরেকটা নম্বর কোথায় পাবে এখন? হঠাৎ রাকেশ টের পেল পেছনে দাঁড়ানো লোকগুলো বিরক্ত হয়ে উঠছে। ক্রমশ চিৎকার উঠল। আরে মশাই, সং দেখছেন নাকি? তাড়াতাড়ি করুন। আপনি একাই সব টিকিট নিচ্ছেন নাকি? কুইনেলা জানে না অথচ রেস খেলতে এসেছে। সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আর সেই সময় ওর চট করে সুইট কিসের কথা মনে পড়ে গেল। কত নম্বর যেন? 3 নম্বর। রাকেশ একগাল হেসে বলল, 3 নম্বর আর 10 নম্বর। তারপর মেজাজ দেখিয়ে আরেকটা 10 টাকার নোট বাড়িয়ে দিল। 2টো টিকিট দিন আমাকে। 310। কাউন্টারের ভদ্রলোক সামনে রাখা বিভিন্ন জোড়া নম্বরের টিকিট থেকে 2টো বেছে নিয়ে ওকে দিলেন। টিকিট 2টো নিয়ে সরে এলো। চকচকে কাগজে সুন্দর ছাপা, ওপরে কুইনেলা লেখা। হর্স নাম্বার 3, হর্স নাম্বার 10। পাশে রেস নম্বর লেখা আর কি সব কোড নম্বর। টিকিট 2টো ভাঁজ করে পকেটে রাখলো। 20 টাকায় ওর কদিন চলতো? কলেজে পড়ার সময় ওর সারা মাসের হাত খরচ 20 টাকা ছিল না। নিজের টাকায় এই প্রথম রেস খেলা। মা দেখলে বলতো, তুই 20 টাকা নষ্ট করলে জুয়ো খেলে? চোখ বড় বড় হয়ে যেত। নীরা শুনলে কি বলবে? রিয়া হয়তো বলতো, হঠাৎ এত স্মার্ট হয়ে গেলে কি ব্যাপার? কিন্তু কথা হচ্ছে, এই 2টো ঘোড়াকে কি একসঙ্গে জিততে হবে? তা কি করে সম্ভব? নাকি ফার্স্ট সেকেন্ড হলেই চলবে? টোটবোর্ডের দিকে তাকালো ও। সব ঘোড়ারই কাঁটা অল্প বিস্তর উঠছে। একটার কাঁটা সবার উপরে। সেটা নিশ্চয়ই হাফে পেনি। 3 নম্বরের কাঁটার সঙ্গে সমান রেখায় আরেকটা কাঁটা উঠছে। 10 নম্বরের দর টোটে 7-1। ভিড় ঠেলে সামনের দিকে চলে এলো। গ্যালারি উপচে পড়ছে। শুধু মাথা আর মাথা। জায়গা না পেয়ে সামনের মাঠে এলো রাকেশ। ভালো করে দাঁড়ানো যাচ্ছে না। মাঠের পাশেই ট্র্যাক। আর সেই ট্র্যাকে এই গ্র্যান্ড এনক্লোজারের সামনে থেকে ঘোড়াগুলো পাক খাচ্ছিল পেছনে।
মাইকে অ্যানাউন্স হতেই লোডিং শুরু হলো। এক এক করে ঘোড়াগুলো খাঁচায় ঢুকছে। সবাই ঢুকে পড়ল। জকিরা বেশ সহজ হয়ে বসে। প্রেস্টিজ রেস এটা, অথচ জকিদের মুখে কোনো উত্তেজনা নেই। 1000 অপারেশন করা ডাক্তারের মতো সমস্ত মাঠে একটা উত্তেজনা পাক খেয়ে যাচ্ছে। জল তরঙ্গের শব্দ বাজল। একটা লোক, সে বোধহয় স্টার্টার, ওপরে দাঁড়িয়ে পিস্তলের শব্দ করতেই খাঁচার দরজা খুলে গেল, আর তক্ষুনি তীরের মতন ঘোড়াগুলো বেরিয়ে এলো। এক দঙ্গল ঘোড়া। 7 নম্বর ঘোড়া টগবগিয়ে সবার আগে এগিয়ে এলো। এবার ঘোড়াগুলো সারা মাঠ ঘুরবে। 2800 মিটার, 2.25 মাইল। ঘুরে এসে রেস শেষ হবে এই সামনের উইনিং পোস্টে। কোনো রকমে লোক সরিয়ে সরিয়ে রেলিং এর ধারে চলে এলো রাকেশ। সামনেই রানিং ট্র্যাক। কি যত্নে তৈরি, এক পলকেই বোঝা যায়। সুন্দর করে ঘাস ছাটা বিছানো গালচের মতন। ওদিকে ঘোড়াগুলো ছুটছে সামনে। একদম মাঠের ওপাশে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে চলে গিয়েছে এতক্ষণে। 1800 লেখা বোর্ড পার হলো এবার। চেনা যাচ্ছে না কাউকে। তবে সেই 7 নম্বর ঘোড়াটা সামনে নেই। সবাই এক দঙ্গল হয়ে ছুটছে। পাশের এক ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হাফ এ পেনি লিড নিচ্ছে। হ্যাঁ, নিয়েছে নিয়েছে। অবাক হলো রাকেশ। লোকটার চোখ কি, কি করে বুঝলেন? জার্সি দেখে। দেখুন না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ। হ্যাঁ, সাদা কালো জার্সি পরা জকিকে আগে দেখতে পেল রাকেশ। চিৎকারে ভালো করে মাইকের রিলে শোনা যাচ্ছে না। কান পাতল ও। হাফ এ পেনি লিড করছে 3 লেংথে। তার পেছনে অনেক ঘোড়া। সুইটকিসের নাম শুনতে পেল না ও। রেলিং ধরা হাতের মুঠো ঘামছে। অদ্ভুত উত্তেজনা শরীরে। ঘোড়াগুলো বাঁক ঘুরছে। সমস্ত মাঠ আকাশ ফাটিয়ে চিৎকার করছে এখন। হাফ এ পেনি ইন আ ওয়াক, 1 হর্স রেস। হঠাৎ নাম্বার 3 চিৎকার শুনতে পেল রাকেশ। পায়ের পাতায় দাঁড়িয়ে রাকেশ দেখল হাফ এ পেনি আর সুইটকিস গায়ে গায়ে সেকেন্ড এনক্লোজারের সামনে এসে পড়েছে। ছপ ছপ চাবুক মারছে জকিরা। হাফ এ পেনি, সুইটকিস, মানুষের মুখে জপের মন্ত্রের মতো চিৎকার। কখন নিজের অজান্তে রাকেশ চেঁচিয়ে উঠল, সুইটকিস সুইটকিস। ঘোড়াগুলো সামনে এসে পড়েছে। হাফ এ পেনির জকি প্রাণপণে চালাচ্ছে চাবুক। বেরোচ্ছে সুইটকিস। রাজার মতো বেরোচ্ছে। ঘাড় উঁচু করে হাঁ করা মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। হঠাৎ একটা ঘোড়া পেছন থেকে বুলেটের মতো এগিয়ে এলো। 10 নম্বর, 10 নম্বর। সারা মাঠ নিস্তব্ধ হয়ে যাচ্ছে কেন? শুধু দু একটি গলায় নাম্বার 10 আওয়াজ। ঝড়ের মতন ঘোড়া তিনটে প্রায় গায়ে গায়ে উইনিং পোস্ট পেরিয়ে গেল। এখন কোথাও কোনো চিৎকার নেই, শুধু একটা চাপা গুঞ্জন মুখে মুখে। কে জিতল? এত সামনে দাঁড়িয়েও রাকেশ বুঝতে পারছে না কে জিতল। অনেকটা দূর ঘুরে এসে সব ঘোড়া চলে গেল। ভেতরে শুধু পাক খাচ্ছে 3টে ঘোড়া, হাফ এ পেনি, সুইটকিস, নাম্বার 10। রেজাল্টের বোর্ডে এখন পি ঝুলছে। ফটো হয়েছে, ফটোয় সিদ্ধান্ত নেওয়া হবে কে জিতেছে। উইনিং পোস্টের গায়ে রাখা ক্যামেরা এখন শেষ বিচারক। ভিতরটা কেমন ফাঁকা লাগলো রাকেশের। কি হবে এখন? হাফ এ পেনি যদি জিতে যায়? মাঠের মানুষগুলো মুখ উঁচু করে সময় গুনছে। ওপাশে মেম্বার এনক্লোজারের চাপা উত্তেজনা। একদম ওপরে বসে আছেন স্টুয়ার্টরা। তাদের মাথার উপরে একটা রেজাল্ট বোর্ড। ওখানে আগে রেজাল্ট টাঙানো হয়। সবাই সেদিকে তাকিয়ে। উপর থেকে কেউ যদি ছবি তুলতো, সে ছবিকে ঈশ্বরের আবির্ভাবের অপেক্ষায় পাপী তাপীরা বলে চালিয়ে দেয়া যেত। পাথরের মতো দাঁড়ানো অজস্র মূর্তির ফাঁক দিয়ে এলোমেলো পায়চারি করল রাকেশ। হঠাৎ একটা গলার আকাশ ফাটানো আওয়াজ, আর সঙ্গে সঙ্গে সমুদ্রের গর্জনের মতো উল্লাস, আর সেই সঙ্গে আর্তনাদের মিশেল। কানের পর্দা যেন চৌচির করে দিল। একক গলার আওয়াজ যেখানে শুরু হয়েছিল, রাকেশের দৃষ্টি সেই গ্যালারির ওপরে পড়তেই অবাক হয়ে গেল। সুহাসদা 2টো হাত আকাশের দিকে তুলে গৌরাঙ্গ হয়ে নাচছেন, আর সুইটকিস সুইটকিস বলে হাতের বইটাকে একবার চুমু খাচ্ছেন। মাথা থেকে পা অবধি যেন একরাশ বিদ্যুৎ এঁকে বেঁকে চলে গেল। রাকেশ এক লাফে অনেকটা উঠে গেল। তারপর মাটিতে পড়েই সেই ছেলেবেলার মতো একটা ডিগবাজি খেয়ে নিল। আহ, জিত গিয়া। এখন বোর্ডে 1 লক্ষ সূর্যের মতো 3 নম্বর জ্বলজ্বল করছে। কি আরাম! আহ! রাকেশ সুহাসদাকে খুঁজল, কিন্তু জনস্রোতের মতো মানুষ নামছে।
কাউকে আলাদা করে খুঁজে পাওয়া অসম্ভব। সুইটকেস তাহলে জিতে গেল। বোর্ডের দিকে তাকালো আবার। ওটা কি? হাফ এ পেনি থার্ড হয়ে গেছে। ফার্স্ট ৩ নম্বর, সেকেন্ড ১০ নম্বর। তার মানে তার পকেটের সেই কুইনেলার টিকিট দুটো জিতে গেছে। রাকেশের মনে হলো পাগল হয়ে যাবে ও। এত সুখ সহ্য করা যায়? আর এই সময় এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল রাকেশ। গ্যালারির ওপর থেকে ফেলে দেওয়া অজস্র টিকিট এখন হাওয়ায় উড়ছে। হঠাৎ মনে হতে পারে একরাশ সাদা পাখি খাবি খাচ্ছে। শেষ রেসের শেষ বিফল টিকিটগুলো এঁকে বেঁকে মাটিতে পড়ছে। এখন গ্যালারি আর তার সামনের লন প্রায় খালি। শুধু সাদা টিকিটে ছেয়ে আছে ঘাস। ১০ টাকার হাজার হাজার বাতিল টিকিট শুকনো হাড়ের মতন দেখাচ্ছে। পা দিয়ে সেগুলো মারিয়ে মারিয়ে রাকেশ বুকিদের কাউন্টারের দিকে হাঁটতে লাগলো। একটা জায়গায় ছোট জটলা, কিছু মানুষ গোল হয়ে ঝুঁকে পড়ে কিছু দেখছে। রাকেশ কৌতূহলী হয়ে মাথা বাড়াতেই চোখে পড়ল একটি লোক চিত হয়ে শুয়ে আছে। টেরিলিন টেরিকটের শার্ট প্যান্ট, একটা হাত মাটিতে ছড়ানো, আর একটা বুকের উপর ভাঁজ করা। তার মুঠোয় একটা কার্ড ধরা, মাথাটা একপাশে হেলানো। ফিসফিস শব্দে রাকেশ বুঝতে পারল লোকটি মারা গেছে এইমাত্র। হাফ এ পেনি খেলেছিল ২,০০০ টাকা। ২,০০০ টাকার জন্য লোকটা মরে গেল। রাকেশ সরে এলো। লোকটার কি এটাই শেষ সম্বল ছিল, কিংবা অনেক ধার যা হাফ এ পেনি জিতলে শোধ হয়ে যেত, কিংবা মরে যাওয়া ছাড়া লোকটার আর কিছুই করার ছিল না? রেসের মাঠে যুবকের মৃত্যু, লোকটার বউ কিংবা মা কাঁদতে পারবে? চুমু খেলেন সুহাসদা আবার। তারপর কড়কড়ে ৭০০ টাকা গুনে দিলেন হাতে। ওয়ার্ড অফ অনার, তুমি আজকে আমাকে জিতিয়েছ রাকেশ। আমি রায়কে বলেছি, ও আমার সঙ্গে ডিটেলস কথা বলবে আজই। আর হ্যাঁ, আমি ওকে বলেছি তোমাকে কমিশন দিতে হবে না, ঠিক আছে? ঘাড় নাড়ল রাকেশ। ১,০০০ টাকার ওপর এখন পকেটে। এখন সব কিছুতেই হ্যাঁ বলতে ভালো লাগছে। মিস্টার রায়কে দেখল ও। বুকির কাছ থেকে পেমেন্ট নিয়ে গুনে মোটকা পার্সে ভরলেন। ওদের দেখে এগিয়ে এলেন মিস্টার রায়। থ্যাংক ইউ ভাই, বলো তোমার জন্য কি করতে পারি? এক লাফে আপনি থেকে তুমি। রাকেশ দেখল মিস্টার রায়ের মুখটা ছবি বিশ্বাসের মতো দেখাচ্ছে। আমার চাকরির ব্যাপারে আপনাকে একটু উপকার, মানে। রাকেশ কিভাবে কথা বলবে বুঝতে পারছিল না। সুহাসবাবু আমাকে কিছুটা বলেছেন, বাকিটা তোমার মুখে শুনতে চাই। তোমার কি এখন কোনো কাজ আছে? ঘাড় নাড়ল রাকেশ। না। তুমি কেন? তুই বললেও এখন আর ওর আপত্তি নেই। হঠাৎ ওর মনে পড়ে গেল সেই টিকিট দুটোর কথা। পকেট থেকে বের করে সুহাসদাকে দেখালো রাকেশ। চমকে গেলেন সুহাসদা। আরে করেছ কি? ১০ নম্বরকেও ধরেছিলে নাকি? তুমি তো দেখছি মিরাকল করলে। ১০ নম্বরকে প্লানচেটে পেয়েছি। রাকেশ হাসল। ঘটনাটা বলল রাকেশ, সেই বুড়োর কথাগুলো। লাকি, লাকি ইউ আর। ঘাড় দোলালো রায়। সামনের বোর্ডে কুইনেলার ডিভিডেন্ড দিয়েছে এখন। প্রতিটি টিকিটে ৩৩০ টাকা। মানে দাঁড়ালো রাকেশ ভাবল ২০ টাকায় ৬৬০ টাকা। আজকের রোজগার ওর প্রায় ৪ মাসের মাইনে। সাবাস রাকেশ মিত্তির। পেমেন্ট নিয়ে ওরা বেরোচ্ছে। গেটে একপাল ছোকরা ছেলে ওদের ধরল। সানডে ফাইনাল, সানডে ফাইনাল। টাটকা রেস বই মুখের কাছে মেলে ধরল ওরা। সুহাসদা বই কিনলেন নগদ ১.৫ টাকা দিয়ে। মিস্টার রায় বেছে বেছে নীলচে মলাটের বই নিলেন। রাকেশ বুঝল কালকেও রেস আছে, স্পেশাল ডে। ওরা যখন বইয়ের দাম দিচ্ছে, রাকেশ তখন অরুণদাকে দেখতে পেল। ওদের চেয়ে একই আর ওপরে পড়তো অরুণদা। বিশাল চেহারা, এমনিতেই হাঁটতে কষ্ট হয়, এখন কোনো রকমে থপথপ করে বেরোচ্ছে। রাকেশকে দেখে চোখ পিটপিট করতে লাগলো। এগিয়ে গেল রাকেশ। অরুণদা সরে দাঁড়াতে হঠাৎ এগিয়ে এসে রাকেশের দুটো হাত চেপে ধরল। কাউকে বলো না ভাই, মায়েরই বলছি, আমি রোজ আসি না। গলার স্বর এত সরু, অসীম বলতো হরমোনের অভাব। এখন কেমন কান্না কান্না শোনাচ্ছে। হেরে গেছি একদম, ভূত হয়ে গেছি। দেখো, পকেটে ২০টা পয়সা আছে। চর্বি ঠাসা শরীর দুলিয়ে নিঃশ্বাস ফেলল না কাঁদলো বোঝা গেল না। কেমন মায়া লাগলো রাকেশের। সেই অরুণদা, যাকে বধ করে ওর বন্ধুরা বসন্তে রোজ টিফিন খেত। বাড়ি যাবে কি করে? রাকেশ বলল। যাব,
চলে যাব। কাউকে বলো না ভাই। হাতটা ছেড়ে দিল অরুণদা। পকেট থেকে একটা 5 টাকার নোট বের করলো রাকেশ। এটা রাখো, পরে দিয়ে দিও। ভেউ ভেউ করে কেঁদে ফেলল অরুণদা। অপ্রস্তুত হয়ে গেল রাকেশ। এই কি হচ্ছে কি? গলাটা একটু নামিয়ে কান্না জড়ানো সরু একটা স্বরে অরুণদা বলল, তুমি কি করে জানলে রাকেশ? উফ। কি? আমাকে 250 পটেটো চিপস নিয়ে যেতে বলেছিল। না নিয়ে গেলে সারা রাত না খেয়ে থাকতো। আমি কি চাই খেতে পারতাম? ওহো রাকেশ, তোমাকে কোথায় পাবো? টাকাটা মুঠোয় নিল অরুণদা। হেসে ফেলল রাকেশ। ঠিক আছে, দিও এখন। কালকেই তো রেস আছে, আমি আসবো। ঘাড় নাড়ল অরুণদা। কালকেই দেব। কাউকে বলো না ভাই। আমি কিন্তু রোজ আসি না। আমার ওয়াইফ জানলে। সরে এলো রাকেশ। কি সব ব্যাপার ট্যাপার। পার্ক স্ট্রিটের মোড়ে নেমে গেলেন সুহাসদা। নাম্বার আগে বারবার বলে গেলেন রাকেশ যেন অবশ্যই কাল মাঠে আসে। আর সেই প্লানচেটের বুড়োটাকেও কাল খুঁজতে হবে। রাকেশ আর প্লানচেট কম্বিনেশন করলেই কুইনেলা পাওয়া যাবে বলে সুহাসদার ধারণা। বিরাট গাড়ির এক কোণে বসেছিল রাকেশ। রায়ের নিজের গাড়ি এটা। যে ড্রাইভার চালাচ্ছে তার গায়ে ইউনিফর্ম। দেখতে সুড্ডা দেখলেও রায়ের নিশ্চয়ই মালকড়ি আছে। গদিটা এত নরম যে ডুবে আছে বলে মনে হলো ওর। রায় গাড়িতে ওঠার পরই বলেছে 6টার সময় এক জায়গায় তাকে যেতেই হবে, তাই রাকেশ তার সঙ্গে চলুক, সেখানেই কথাবার্তা হবে। রাকেশ আপত্তি করেনি। গরজটা যেহেতু তার, তাই নরকে যেতেও ও রাজি। পার্ক স্ট্রিট দিয়ে গাড়িটা ঢুকে কিছুটা এগিয়ে বাঁ দিকে মোড় নিল। এখন সন্ধে হয়ে গেছে। নিয়ন আলো জ্বলা বারগুলোতে ব্যস্ততা সবে শুরু হয়েছে। মুখ ঘুরিয়ে দেখলো রায় চোখে একটা চশমা এঁটে ঝুঁকে কি একটা পড়ছেন। বড় ছাপা কাগজ। গাড়ির আলোয় পড়তে বোধহয় অসুবিধে হচ্ছে ওর। তারপর ননসেন্স বলে কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলেন। গাড়ির হালকা নীলচে আলোয় রায়কে কেমন যেন আলাদা মনে হচ্ছে। একটা বিরক্ত অহংকারী এবং কিছুটা মিচসিভাস সুড্ডা। একটা বিরাট ফ্ল্যাট বাড়ির সামনে গাড়িটা দাঁড়ানো। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই রায় ঘড়িটা দেখলেন। তারপর রাকেশের দিকে তাকিয়ে বললেন, এখানে আমরা একটু নামবো। এটা আমার ফ্ল্যাট নয়, আবার নিজেরও বলতে পারো। ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন। কাজ শেষ হলেই চলে যেও। রায় নামলেন। পেছন পেছন রাকেশ। লিফটে করে ওরা 3 তলায় এলো। বোঝাই যাচ্ছে এই বাড়িতে অবাঙালি উচ্চবিত্ত মানুষের বাস। কেমন রহস্যময় লাগছিল রায়কে। একটু অস্থির। কড়ে আঙুল দিয়ে 18 নম্বর লেখা দরজার গায়ে কলিং বেলের বোতাম টিপলেন রায়। কোথাও জল তরঙ্গের শব্দ বাজল। খানিক পরে অল্প বয়সী একটি মেয়ে দরজা খুলল। চোখের ইঙ্গিতে রাকেশকে আসতে বলে রায় ভিতরে ঢুকলেন। মেম সাহেব কোথায়? বাথরুমে। ও। রায় ঘরের মাঝখানে যেতেই রাকেশ দেখতে পেল ঘরে আরো লোক আছে। প্রথমে ও দুটো বাচ্চাকে দেখতে পেল। 5 আর 3 বছরের মতো বয়স, ফুটফুটে চেহারা। বড়টি ট্রাইসাইকেলে বসে, ছোটটি কোনায় ইজি চেয়ারে শোয়া এক ভদ্রলোকের কোলে। পাজামা পাঞ্জাবি পরা ভদ্রলোক। 40-এর কাছেই বয়স। মুখটা গোলগাল, সাধারণ মধ্যবিত্ত চেহারা। ঝুঁকে পড়ে রায় ট্রাইসাইকেলে বসা মেয়েটিকে আদর করলেন, গালে আঙুল বুলিয়ে। পকেট থেকে একটা ক্যাডবেরির প্যাকেট বের করে মেয়েটিকে দিলেন। হুম, একা নয়, দুজনে ভাগ করে খাবে। তারপর সোজা হয়ে উঠে গা ঝাড়া দিলেন। ঘাড় বেঁকিয়ে রাকেশকে ভিতরে আসতে বলে পাশের ঘরের দিকে এগোলেন রায়। রাকেশ দেখল ইজি চেয়ারে শোয়া এই ভদ্রলোকের দিকে রায় একবারও তাকালেন না। ঘরে যে আরেকটা লোক আছে তা যেন গ্রাহ্যই করলেন না। রাকেশ পাশের ঘরে এসে দেখল ছোট সাজানো ঘর একটা। মেঝেতে পুরু গালচে পাতা। নিচু পা সোফা সেট রয়েছে এক পাশে। ঘরে কেউ নেই। এক কোণায় একটা ডিভান। ওয়েল, তুমি এখানে বসো, আমি আসছি। রায় ওপাশের আরেকটা ঘরে চলে গেলেন। চুপচাপ দাঁড়িয়ে থাকলো খানিক রাকেশ। কোথায় জল পড়ার শব্দ হচ্ছে, সেই সঙ্গে একটি মেয়েলি গলার গুনগুনানি। এটা কার ফ্ল্যাট? নিজের নয়, অথচ নিজের, রায় বললেন। তাহলে এই সেই জায়গা?
সুহাসদা বলেছিলেন রায় কেপ্ট রেখেছেন, স্বামী সন্তান সহ রক্ষিতা। বিশ্রী লাগছিল রাকেশের। ও ঘরের চারপাশে তাকালো। আজ অব্দি সে কোনো রক্ষিতা মহিলাকে দেখেনি। বাজারের বেশ্যা দেখেছে ও এসপ্লানেডে, তাদের দেখলেই চেনা যায়, প্রবৃত্তি গুলিয়ে ওঠে। কিন্তু স্বামী সন্তান সহ রক্ষিতা, এ কেমন? ঘরের এক কোণে তেপায়া টেবিলের উপর রাখা চকচকে কালো টেলিফোনটার দিকে নজর পড়ল রাকেশের। টেলিফোন দেখলেই ওর নীরার কথা মনে পড়ে যায়। আজ অনেক খবর আছে নীরাকে দেবার। টেলিফোনটার কাছে এসে ওর মনে হলো একবার রায়কে জিজ্ঞাসা করা উচিত ফোন করবে কিনা। রায় নিশ্চয়ই আপত্তি করবে না, কিন্তু রায়ের সামনে কি সহজ হয়ে নীরার সঙ্গে কথা বলা যাবে? রায় আসার আগেই চট করে টেলিফোনটা সেরে নিলে কেমন হয়? রিসিভার তুলে দরজার দিকে তাকিয়ে ও ডায়াল করলো। রায়ের পায়ের শব্দ পেলেই রিসিভার নামিয়ে রাখবে। ওপাশে রিং হচ্ছে। খানিক পরে টেলিফোনে নীরাকে শুনতে পেল রাকেশ। হ্যালো, আমি রাকেশ। কেমন আছো? এই আর কি, তুমি? নীরার গলাটা কেমন ধরা ধরা। আজ একটা ব্যাপার হয়েছে জানো, আমি রেসে গিয়েছিলাম। আর হ্যাঁ, রেস মানে ঘোড়ার মাঠ। তুমি রাগ করলে? ওপাশে হাসি শুনতে পেল রাকেশ। না না, তারপর কি হলো বলো। জিতেছি, অনেক টাকা জিতেছি। রাকেশ হাসল। তুমি হারবে না আমি জানি, তুমি হারতে পারো না। নীরা কাশল। তোমার কাশি হয়েছে? ও তো প্রায়ই হয়, এমন কিছু না। তারপর কি হলো বলো। নীরার প্রশ্নটা শুনতে শুনতে রাকেশ আরেকটা পায়ের শব্দ পেল। চকিতে মুখটা তুলতেই ওর সমস্ত শরীর অসাড় হয়ে এলো। শরীরের সব রক্ত যদি একসঙ্গে জমাট বেঁধে যায় তাহলে কেমন লাগে? রাকেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওর ঠোঁট থরথর করে কাঁপছিল। দরজায় দাঁড়ানো সদ্য স্নান করা চেহারাটার দিকে তাকাতে পারছিল না ও। টেলিফোনে তখনও নীরার গলা প্রাণপণে চেঁচিয়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, রাকেশ কথা বলছো না কেন? হ্যালো, রাকেশ, কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? হ্যালো। পেছনে আরো পায়ের শব্দ এলো। রায় আসছে বোধহয়। আমি ফোনটা রাখছি। যেন নিজের সঙ্গে কথা বলে রাকেশ রিসিভার নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো। কানে তখনও নীরার গলা বাজছে। হ্যালো, হ্যালো। সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকালো রাকেশ। দরজার ফ্রেমে বাঁধানো ছবির মতো রিয়া দাঁড়িয়ে, পেছনে রায়। কি বলবে এখন রাকেশ? রিয়াকে দেখে কি বলা যায়? রিয়ার ফ্ল্যাট এটা? রিয়া কোথায় থাকতো যেন? পার্ক সার্কাস না কোথায়? ঘরে ঢুকলো ওরা। দাঁড়িয়ে কেন, বসো হে। রায় বললেন। বুকের মধ্যে অদ্ভুত একটা টনটনানি নাকি হিংসে পাক খাচ্ছিল রাকেশের। সেই রিয়া। চোখ বন্ধ করলে চোখের পাতায় যার মুখের প্রতিটি রেখা একসময় জল করত, সেই রিয়া। এখন শরীর ভরাট, দুধে ভাতে থাকলে আর সব রকম সুখের ব্যবস্থা থাকলে মেয়েদের শরীর নাকি এরকম হয়। গলার ওই ভাঁজ কিংবা কোমরের খোলা চকচকে চামড়ার ছোট্ট সাপের মতো ঢেউ তখন রিয়ার ছিল না। ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোলা ছবি দেখে আফসোস করেছিল কোমরে হাত রেখে। আহ, দেখো তোমার হিপটা কি বাজে। এখন সমস্ত অভাব ঢেকে গেছে ওর, একটু যেন উপচে পড়ার দিকে। রাকেশ দেখল রায়ের বুকের কাছটা ভিজে ভিজে। মাথার মধ্যে ১০০ চিতা দাউ দাউ করে জ্বলে উঠলেও এরকমটা হতো না রাকেশের। বাস্টার্ড। রায়ের দিকে তাকিয়ে মনে মনে বলল রাকেশ। হ্যাঁ, তোমার চাকরি যাবার গল্পটা এবার শুনবো। চুরি টুরি করনি তো? ও হ্যাঁ, রিশো না, এ হলো রাকেশ। কি যেন টাইটেল? দুটো আঙুল নেড়ে রায় ঘুরে দাঁড়ালেন। মিত্র। রাকেশের মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, মিত্র। রেস কোর্সে আলাপ। দারুণ রেস খেলেন ভদ্রলোক। আমাকে কিছু টাকা জিতিয়ে দিয়েছেন। বিনিময়ে ওর একটা উপকার করব আমি। বসো রাকেশ, রায় বললেন। রাকেশ বসল। ওর খুব কৌতূহল হচ্ছিল রিয়ার জন্যে। রিশো না, বাপস। রাকেশ দেখল রিয়া ঘরের এক কোণে চলে গেল। ছোট্ট আলমারি থেকে একটা হুইস্কির বোতল আর গ্লাস বের করে নিয়ে এলো সামনে। একবারে দেব না দুবারে? গলাটা তেমনি আছে। ঢকঢক করে হুইস্কি ঢালল রিয়া অনেকটা। তারপর আলমারির মাথায় রাখা জাগ থেকে জল ঢেলে মিশিয়ে রায়ের হাতে দিয়ে রাকেশের দিকে তাকালো। আপনাকে কতটা দেব?
জমে গেল রাকেশ। কোনো রকমে বলল, আমি আমি খাই না ওসব। সে কি, রেসুড়েরা মদ খায় না এটা তো জানতাম না। চোখের কোণায় রায়কে দেখে রাগ করল রিয়া ঘাড় নাচিয়ে। তারপর কোণায় ডিভানটায় গিয়ে বসলো। বসে আধশোয়া হলো। রেসুড়ে? রাকেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। আমি রেসুড়ে তো তুমি কি? রক্ষিতা? রক্ষিতা তো বেশ্যাই। খুব গুমর দেখানো হচ্ছে। ছি ছি ছি, লজ্জা বলে কোনো পদার্থই নেই তোমার। অবশ্য কোনোদিনই তো ছিল না, নইলে আমার সঙ্গে প্রেম করতে করতে টুক করে ওই মেয়ে কোল করা লোকটাকে বিয়ে করতে পারতে না। কারণ তোমার নাকি তখন বিয়ে না করলে কোনো উপায় ছিল না। সত্যি বলতে কি, আমি কথাটা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। মেয়েরা এসব কথা বলে পেটে বাচ্চা কাচ্চা এলে। তা আমি তো তোমাকে ওয়াইএমসি এর কেবিনে রোজ একটা আধটা চুমু আর বুকে হাত বোলানো ছাড়া আর কিছুই করতে পারিনি। জামা কাপড় খুলে যে তোমার বুকটা দেখবো, সেই সুযোগ কি ছাই আমি পেয়েছি? তাই বিয়ে না করলে কোনো উপায় নেই। আমার সব শরীর গুটিয়ে গিয়েছিল। অবশ্য ঠিক, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে, কিন্তু তখন আমি পড়ি। টাকা রোজগারের কোনো ধান্দাই আমার ছিল না। আমি তখন তোমাকে সিকিউরিটি দিতে পারতাম না, কিন্তু কোনো রকম বোঝাপড়া হবার আগেই ধুম করে ওই লোকটাকে বিয়ে করে বসলে। সত্যি বলতে কি, তখন আমার মনে হয়েছিল যে ওই লোকটার সঙ্গেই তুমি কিছু নটঘট করেছিলে। একই সঙ্গে আমার সঙ্গে যাকে বলে অতীন্দ্রিয় প্রেম চালাচ্ছ, আবার সুদে আসলে ওই লোকটার সঙ্গে সব উসুল করে নিচ্ছ। তখন মনে হতো আমরা প্রেম করলাম আর সেই লোকটা ডিম খেলো। লোকটাকে আমি কখনো দেখিনি, দেখার প্রবৃত্তিও হয়নি। ফলে আমি না বা হ্যাঁ কিছুই বলিনি। আর তুমিও কেটে পড়লে। আর তখন তোমার মায়ের কি হম্বিতম্বি, এক পয়সার মুরদ নেই, প্রেম করতে এসেছে। বাপস! কিন্তু আমার মনে হচ্ছে এখন রিয়া, তুমি আমাকে ভাওতা দিয়েছ। স্রেফ ভড়কি। 9 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, অথচ তোমার দুটো বাচ্চা, বড়টার বয়স 5-এর বেশি। তাহলে এসব আমি ভুলে যেতে পারি। বলতে কি ভুলেই গিয়েছিলাম, হঠাৎ হঠাৎ মনে পড়তো। কোনো মেয়েকে যখন ছেলে বন্ধুর সঙ্গে ওয়াইএমসিএতে ঢুকতে দেখতাম, মনে পড়তো। সরস্বতী পুজোর সন্ধ্যায় পানের পাতার মতো মুখ কোনো মেয়েকে দেখলে মনে পড়তো। আর তখন বুকটা কেমন ভার ভার লাগতো। সেটাকে কষ্ট বলে নাকি? হয়তো। নীরা শুনে বলেছিল তোমার এই প্রথম প্রেম তুমি ইচ্ছে করলেও ভুলতে পারবে না। প্রথম প্রেমে নাকি ব্যথা আসেই। আর সেই ব্যথা যখন স্মৃতিতে চলে যায়, সেটাই এক ধরনের সুখ হয়ে যায়। সুখ সুখ সুখ, মারো গুলি। কিন্তু তুমি নিজে রক্ষিতা হয়ে। আমার ভাবতে কষ্ট হচ্ছিল এতক্ষণ। আমাকে রেস ছুড়ে বললে কি করে? তুমি ম্যাক্সিমাম বলতে পারতে রেস খেলেন। আসলে তোমার প্রবৃত্তিটাই এইরকম। তোমার মা শুনেছি তোমরা বড় হয়ে গেলেও প্রেম করেছেন। এই সেদিন এই ভদ্রলোকের কাঁধে মাথা রেখে গাড়িতে যেতে দেখলাম। তুমি আর কি তফাৎ হবে? তবে আমি স্বীকার করব, তখন আমি একটু ভুল করেছিলাম। ওই যে পাশের ঘরের লোকটাকে নাকি, শিখণ্ডীটাকে কেউকেটা ভেবেছিলাম। কিন্তু ওটাকেই বিয়ে করলে কেন, যদি গোলমাল না করে থাকো কিছু? নাকি খসিয়েছ টসিয়েছ পরে? আর চোখে আরেকবার তাকালো রাকেশ। একটা পা মেঝেতে, আরেকটা আলতো ভাঁজ করে ছোট্ট কুশনে রাখা। রিয়া আধশোয়া হয়ে ইংরেজি ম্যাগাজিন দেখছে, নাকি ন্যাকড়াবাজি। পেটটা বেশ থলথলে, চর্বি শরীরের সব জায়গায়। উরু দুটো কি ভারী। মেয়েদের পিঠ চওড়া হলে ভালো লাগে। রিয়ার পিঠ দারুণ ভরাট। কাঁধ টাঁধগুলো পানের পাতার মতো, মুখের চামড়া টান টান, আর রংটা যেন খুলেছে আরো। রাকেশ দেখলো রায় গেলাসের অর্ধেকটা মেরে দিয়েছেন। চোখ বোজা, বা আঙুলের ফাঁকে একটা চুরুট জ্বলছে। বুকের ভেজা জায়গাটা এখনো শুকোয়নি। শালা, ভিতরে গিয়ে রক্ষিতার সঙ্গে কেলি করে এসেছেন। রাকেশ ভাবল, এখনো কি করতে পারে? মেয়ে ছেলেটাকে একটা থাপ্পড় মেরে চলে যাবে নাকি? মারো গুলি রায়ের সুপারিশ। কিন্তু সেটা কি বুদ্ধিমানের মতো ব্যাপার হবে? রিয়া লিড নিয়েছে, স্পেস করুক। কদ্দূর যাবে? বেল্ট ঘুরলেই রাকেশ ওকে মারবে। উইনিং পোস্টের মুখ দেখতে পাবে না ওকে। আর এই শালা রায় বুড়ো ঘোড়া, 50 years old। স্পিন্টার হতে পারে, স্টেয়ার কিছুতেই নয়। মনে মনে খুশি হলো রাকেশ ব্যাপারটা এইভাবে ভেবে।
সুহাসদা আজ পাখি পড়ার মতো করে স্প্রিন্টার আর স্টেয়ার বুঝিয়েছে। ওল্ড হর্সের দম আর কতক্ষণ থাকবে। ইংরেজি ম্যাগাজিনটা সরিয়ে রিয়া আরেকবার দেখলো। রায় ড্রিঙ্ক করছে, ওই 2 পেগি স্ট্যান্ডার্ড। লোকটা ভদ্রলোক, কখনো বেলেল্লাপনা করে না মাল খেয়ে। মাল শব্দ রায়ই ওকে শিখিয়েছে, কেমন আদুরে আদুরে লাগে। মাল, মালু, মাল্লু। রায় অনেক সময় আদর করতে করতে ওকে মাল্লু বলে ডাকে। কিন্তু ওই লোকটা উদয় হয় কোত্থেকে? ও যে কখনো এখানে আসবে স্বপ্নেও ছিল না। সত্যি একটু লজ্জা লজ্জা লাগছে এখন। প্রেম ট্রেমের কথা ভাবলেই যে ছাই ওকে মনে পড়ে যায়। আগের মতোই আছে চেহারাটা, তবে এখন পুরুষ পুরুষ গন্ধ এসেছে শরীরে। রেসের মাঠে ভিড়েছে শেষকালে। টাকা পয়সা কামাচ্ছে তাহলে। রায়কে যখন জিতিয়েছে নিজেও জিতেছে নিশ্চয়ই। বিয়ে থা করেনি বলেই মনে হচ্ছে। আচ্ছা, ও কি জানে রায় আর আমার সম্পর্ক? রায় অবশ্যই বলবে না, তবু আন্দাজ করছে নাকি? একটু আগে মুখটা কেমন বেঁকে গেল ওর। মুখ বাঁকাবে? কি অধিকার আছে ওর? মুরুদ নেই একরত্তি, গা চাটতে এসেছে রায়ের চাকরির জন্যে। মরুক না বেকার হয়ে না খেয়ে। আবার রেস খেলতে যায়। রেসটা গরিব পাচাটা বেকারদের খেলা নয়, ওটা রাজা রাজরাদের খেলা। রায় খেলতে পারে, ইচ্ছে করলে আমি যেতে পারি। তুমি যাবে কি সুবাদে? রায়েরও বলিহারি, জিতিয়েছে জিতিয়েছে বলে ঘরে ডেকে আনতে হবে কেন? মুখটা আগে বেশ টাটকা টাটকা লাগতো, এখন চোখ দেখলেই মনে হয় বেশ ক্লান্ত। কিন্তু ও তো আমাকে তখন বিয়ে করতে পারত, যখন ইচ্ছে চাকরি পেয়ে আমাকে নিয়ে সংসার করতে পারত। আসলে ক্ষমতা জিনিসটা থাকলে তো 6 মাস ধরে কেউ শুধু চুমু খেয়ে কাটিয়ে যেতে পারে, ভাবতেই বুকে ধক করে উঠল। প্রথম দিন চুমু খেয়ে মুখ চোখ কেমন হয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে চেহারা দেখে মাই ধরে ফেললো আর কি। ওই যে বাইরে বসা লোকটা, আর একটা গাড়ল, কুকুরের মতো পায়ে পায়ে ঘুরতো তখন। ওকে বলিনি লোকটার কথা। আসলে লোকটাকে তখন পাত্তাই দিতাম না। বাড়িতে আসতো লোকটা। একদিন দুপুরে দেখি সিঁড়ির তলায় মা ওর সঙ্গে ফিসফিস করে কি বলছে আর হাসছে। মাথায় আগুন জ্বলে গেল। মায়ের স্বভাব তো জানতাম। বাবা বেঁচে থাকতে ছেলে বন্ধুদের বাড়িতে আনতেন না। মরার পর মা পাখা মেললেন। ছুটলাম তোমার কাছে, তুমি সেদিন নেকু হয়েছিলে। কথাটা শুনে মুখ সাদা হয়ে গিয়েছিল যেন। যেন আমি পেট করিয়ে তোমাকে বলছি দায়িত্ব নিতে। রাগে গা ভর্তি ঘেন্না হলো। এই পুরুষ মানুষটাকে আমি ভালোবাসি? ছি! তবু 7 দিন তোমায় সময় দিয়েছি। আর চুমুই খেতে না, বুকে হাত তো দূরের কথা। ওয়াইএমসিতে গিয়ে ভূতের মতো বসে থাকতে। শেষে একদিন আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে এলে না। বাড়িতে ফিরে মাকে সোজা বললাম ওই লোকটাকে আমি বিয়ে করব। মা অবাক হয়ে বলল, তুই সুখী হবি না। বললাম জানি। কিছুক্ষণ চুপ করে থেকে মা বলল, একদিকে ভালোই, জীবনটাকে নেড়ে চেড়ে দেখতে পারবি। খবরটা শুনে লোকটা ক্যাঙ্গারুর মতো ছুটে এলো। 700 টাকা মাইনে পায়, বুঝলে, তোমার চেয়ে বেশি। কোনো দায় দায়িত্ব নেই। আনন্দের চোটে লোকটা কেঁদেই ফেলল। আর বিয়ের রাত্রে পায়ে ধরে বলল ও নাকি অনেক অন্যায় করেছে। মায়ের হাত ওর দিকে এগোতে দিচ্ছিল। ঠাস করে চড় মেরেছিলাম ওকে। সহ্য হয়নি একদম। কিন্তু সাপের মাথায় ধুলো পড়া দিলে যা হয়। চুপ মেরে গিয়েছিল লোকটা। 2-3 দিন কাটলে বুঝলাম লোকটাকে লাথি মেরে সরিয়ে দেওয়া উচিত। রোজ রাতে প্রাণপণ চেষ্টা করতাম ওকে পুরুষ করতে, আর ও শেষ পর্যন্ত ভেউ ভেউ করে কাঁদত। 3টে বছর এভাবেই কেটেছে। ফেলে দেইনি ওকে। মা বলতো জীবনটাকে নেড়ে চেড়ে দেখ। আর তা দেখতে হলে ওর মতন একজনকে দরকার ছিল। আর তারপরই এই রায়ের সঙ্গে যখন আলাপ হয়, রায় যখন এই পার্ক স্ট্রিটের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিল, ও খুব খুশি হলো। আমি ওকে 2টো বাচ্চা দিলাম, ও তাদের সঙ্গে খেলা করে। বাচ্চা খুব ভালোবাসে ও। আর রায়কে দেখো, কে বলবে এই বয়স? কে বলবে? আর বলারই বা কি আছে? বলার মতো মুখই বা আছে কার? তোমার লজ্জা করে না? আমি এখন সুখী। আমার টাকা আছে, সন্তান আছে, প্রেমিক আছে এবং স্বামীও আছে। আর কি চাই? অমন করে দেখছো কেন?
কি দাম আছে একজন প্রেমিকের যে লেজ গুটিয়ে পালিয়েছে দায়িত্ব নেবার ভয়ে? ছি ছি ছি, কি ঘেন্না। রিয়া উঠল, আড়মোড়া ভাঙল। তারপর রায়কে বলল, আমি একটু বেরোবো যে, তোমার কথা বলো। শেষ হওয়া গ্লাসটা নামিয়ে রায় ঠোঁট মুছলেন। এখন আবার কোথায়? বাহ, ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে না? চোখের কোণায় হাসল রিয়া। ওষুধ? কার কি হলো? রায় চোখ মেললেন। কার আবার কি হবে? আমার সারা মাসের ওষুধ। রাকেশের দিকে তাকিয়ে ফেরানো মুখের একটা পাশ বেঁকিয়ে বেরিয়ে গেল রিয়া। এর চেয়ে কেউ যদি ওকে পৃথিবীর সবচেয়ে সেরা চাবুক দিয়ে আচ্ছা করে ঘা কষাতো, এতটা খারাপ লাগতো না। এই সেই রিয়া যে আমি তোমায় ভালোবাসি লেখা কাগজে ঢিল বেঁধে ওদের হোস্টেলের ঘরে ছুঁড়ে দিত নিজের ছাদ থেকে। মেয়েরা কি দ্রুত পাল্টে যায়, নিজেকে কি সহজে অন্যরকম করে ফেলতে পারে। যখন যেমন তখন তেমন। কোথায় যেন পড়েছিল, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক রমণরত অবস্থায় মৃত্যু চিন্তা করেন, তাতে নাকি অনুপ্রেরণা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর মেয়েরা বোধহয় সে সময় আরেকজন পুরুষকে চিমটি কাটার চিন্তা স্বচ্ছন্দে করে যেতে পারে। রিয়ার মতো মেয়েরা। কিন্তু এত বিশ্রী লাগছে, এত তেতো লাগছে। তুমি কদ্দূর পড়েছ? রায় কথা শুরু করলেন। দরজার দিকে পাথরের মতো মুখ করে বসেছিল রাকেশ। এবার হেলান দিয়ে বসল। রায়ের চোখ দেখে কে বলবে মদ খেয়েছে লোকটা। বলবে না করেও সত্যি কথা বলে ফেলল ও। এমএ, তবে বাংলায়। বিয়েই বলতে পারেন। কতদিন চাকরি করছো? মুঠোয় করে চুরুট ধরে আলতো ধোঁয়া ছাড়লেন রায়। বেশি দিন না, আসলে আমার পুলিশ ভেরিফিকেশন নিশ্চয়ই কারেক্ট হয়নি। আমি কোনো কালেই পার্টি করতাম না। বিশ্বাস করুন, আমি কেন, আমার বাবাও করেননি কখনো। এই চাকরিটা আমার দরকার, আপনি দেখুন। রাকেশ মুখ নামালো। রায় কিছুক্ষণ কিছু ভাবলেন। তুমি কি রেগুলার রেস গোয়ার? প্রবল ঘাড় নাড়ল রাকেশ। না না, আজই প্রথম গেলাম। টাকা কোথায় যে রেসে যাব? পায়ের ওপর পা তুলে মাথাটা পেছনে হেলিয়ে দিলেন রায়। খুব খারাপ লাগে বুঝলে হে, তোমার মতো ছেলেরা যখন সামান্য এই চাকরিটা আঁকড়ে ধরে থাকতে চাও। এর প্রসপেক্ট কি? নাথিং। এই টাকায় তুমি বিয়ে অবধি কোনো কালে করতে পারবে না। তা ভাবো। সেমই। আমি প্রায় 1,000-2,500 পাই, কিন্তু আমার আদার সোর্স আছে। আই ক্যান অ্যাফোর্ড 2 or 3 ফ্যামিলিজ লাইক দিস। তুমি তো তা কোনো কালেই পারবে না। বেটার হ্যাভ আ ট্রাই ইন বিজনেস। এনি সোর্স, গ্যামলিং, ইউ মে টেক ইট অ্যাজ এ বিজনেস। আজ কত রোজগার হলো বলো? ইউ আর্ন দিস মানি এভরি উইক। তোমার চাকরির দরকার হবে না। যাক, সুহাস যখন বলেছে, আই উইল ট্রাই ফর ইউ। দেখতে হবে কি রিপোর্ট দিয়েছে। আমি কাল সকালে ওদের সঙ্গে কথা বলবো। রায় থামলেন। মনে মনে খুশি হলো রাকেশ। হয়ে যাক মা, একবার হয়ে যাক, তারপর দেখা যাবে। তুমি কাল সকাল 10টায় মেট্রোর সামনে এসো। আমি তাহলে? উঠে দাঁড়ালো রাকেশ। কাল সকাল 10টায়, হ্যাঁ? আচ্ছা, কাল আসছো তো? আসছো তাহলে? আসছো, তাহলে এক কাজ করো, এই বইটা নিয়ে যাও। তোমার যে কি সব ইনটুইশন না কি ছাই আছে, সেসব দিয়ে 2টো ঘোড়া বাছাই করে নাম্বারটায় গোল দাগ দিয়ে রাখবে। আমি ঠিক সময়ে মাঠে যাব। বেশি লোককে বলার দরকার নেই। যাও। রায় উঠে দাঁড়ালেন। রাকেশ বসার ঘরের দরজার দিকে এগোতেই আবার রায় ওকে ডাকলেন। রাকেশ। মুখ ঘোরালো ও। বলুন। ছোট রেসবুকটা হাতে ধরিয়ে দিলেন রায়। একটু যেন ইতস্তত করলেন। বলবেন কিনা ভাবলেন যেন। তারপর কয়েকটা পা ফেলে রাকেশের পাশে এসে দাঁড়ালেন। ইয়ে মানে, তোমার সঙ্গে রেস কোর্সের বারে একজনকে কথা বলতে দেখলাম। হোয়াট সারপ্রাইজ, অ্যাভেলেবল? ফিসফিস করে বললেন রায়। চমকে উঠল রাকেশ। শালা, ঘুষি মারবে নাকি শুড্ডাটাকে? ইউজুয়ালি আমি অ্যাংলো প্রেফার করি না, বাট সামহাউ এই মেয়েটি ডিফারেন্ট। কাল রেস কোর্সে যদি আসে মেয়েটি, তাহলে আলাপ করিয়ে দিও। আর হ্যাঁ, সুহাসকে বলো এসব। ইটস বিটুইন ইউ অ্যান্ড মি। তোমার চাকরিটা আমি দেখব। ওয়েল, গুড নাইট। বাঁ হাতের কনুইটা ভাঁজ করে আঙুলগুলো নাড়লেন রায়। রাকেশ দেখল রায়ের ভেজা জায়গাটা শুকিয়ে গেছে কখন। বাইরের ঘরটা একদম ফাঁকা। বাচ্চা দুটো নেই,
কোনার ইজি চেয়ার খালি। দরজা খুলে বাইরের প্যাসেজে দাঁড়াতে রায় দরজা বন্ধ করে দিলেন। সিঁড়ি ভেঙে নিচে এলো রাকেশ। এই রাস্তাটার নাম কি? এই অঞ্চলটাকে ও জানে সাহেবপাড়া হিসেবে, মোটামুটি অচেনা। ঘড়ি দেখলো ও, প্রায় 8টা বাজে। কাল জিনার সঙ্গে রায়কে আলাপ করিয়ে দিতে হবে। জিনা না, খুব একটা বুকের মধ্যে হিংসে টিংসে হচ্ছে না। জিনা ট্যাক্সির মতো, পকেটে টাকা থাকলে মিটার ডাউন করে উঠে বসা যায়। আই নেভার স্টে উইথ স্ট্রেঞ্জার্স। তাহলে জিনাকে বলা যায় লাক্সারি ট্যাক্সি। সবার জন্য নয়, কিন্তু তবু জিনা রাকেশের আবিষ্কার। ওর সঙ্গেই কথাবার্তা হয়েছে, কিন্তু তাকেই ছেড়ে দিতে হবে রায়ের হাতে। এক এক করে সবই ছেড়ে যেতে হয়। কিছু দূর পার্ক স্ট্রিটের দিকটায় হাঁটতেই ওদের দেখতে পেল রাকেশ। রিয়া আসছে, হাঁটার ভঙ্গিতে দুলু দুলু ভাব। সামনে ছেলেটাকে কোলে নিয়ে সেই মেয়েটা, ঝি হবে বোধহয়। বড়টা আলু ভাতে লোকটার হাত ধরে পেছনে পেছনে। একদম সুখী পরিবার মার্কা ছবি। স্বামী সন্তান সহ সান্ধ্য ভ্রমণ সেরেই আসছেন উনি। কি করা যায় এখন? চিনবে না ভান করে চলে যাবে? মুখোমুখি হতেই রাকেশ শুনতে পেল রিয়ার গলা। এই যে রাকেশ। মুখ তুলতেই রাকেশ দেখল রিয়া ওর স্বামীকে কথাটা বলতেই ভদ্রলোক দাঁত বের করে হাসলেন। ও তাই নাকি, চলে যাচ্ছেন বুঝি? কথাটা তাকেই বলা। দাঁড়ালো রাকেশ। লোকটার জন্য কেমন মায়া হলো ওর। হ্যাঁ। বড় মেয়েটার একটা হাত মুঠোয় নিয়ে লোকটা কাছে এলো। আপনার কথা খুব শুনেছি এককালে। আপনি তো ওকে খুব ভালোবাসতেন। হাঁ হয়ে গেল রাকেশ। পাগল নাকি লোকটা? এভাবে কেউ বলতে পারে? নাকি আমাকে ওর সঙ্গী ভাবছে? কথা বলতে হয় তাই ভদ্রলোককেই বলল। বেড়ানো হয়ে গেল? মাথা নাড়লেন উনি। এই বাচ্চাগুলো সন্ধে হলে একবার বেরোনো চাই চাই, সারাদিন বাড়িতে বসে থাকে। তা আপনি চলে যাচ্ছেন, এক কাপ চাও খেলেন না? সত্যিকারের আফসোসের সুর ভদ্রলোকের গলায়। রাকেশ দেখল রিয়া কিছুই জানি না এমন ভঙ্গিতে দাঁড়িয়ে। ছোট মেয়েটাকে নিয়ে ঝি এগিয়ে গিয়েছিল। বড়টা বাবার হাত ধরে টানতে লাগলো। ভদ্রলোক বললেন, আবার আসবেন কিন্তু। ও আপনার কথা প্রায়ই বলতো, তাই না? তুমি এগো। থমথমে গলা শুনে ভদ্রলোক একবার রিয়ার দিকে তাকালেন, তারপর মেয়ের হাত ধরে হাঁটতে লাগলেন। পার্ক স্ট্রিটের আলোগুলো এখান থেকেই দেখা যাচ্ছে। এই রাস্তায় দোকানপাট নেই, লোকজন কম। রাত্রির হচ্ছে বোঝা যায়। দু একটা রিক্সা ঠুনঠুন করছে এপাশে ওপাশে। দু একজন যারা এখন হাঁটছে চকচকে চোখে রিয়ার শরীর দেখে যাচ্ছে। মুখ ফিরিয়ে রিয়া দাঁড়িয়ে। রাকেশ দেখল। কোনখান থেকে কথা শুরু করা যায়, কিভাবে কথা বলা যায়, রাকেশ বুঝতে পারছিল না। এই সমস্ত সন্ধে থেকে জমে ওঠা অসন্তোষ এখন এই মুহূর্তে কি করে যেন একটা আবেগের তলায় মুখ লুকিয়েছে। রাকেশ টের পাচ্ছিল। এই সবে রাত হওয়া রাস্তায় দাঁড়ানো রিয়াকে কেমন রহস্যময় লাগছে, যার অনেকটাই ওর অচেনা। কিন্তু তবু নাকের পাটা, চিবুকের আদল আর দাঁড়ানোর ভঙ্গি বুকের মধ্যে সপাত সপাত চাবুক মারে। ক্রমশ অস্বস্তি শুরু হলো রাকেশের। পাথরের মূর্তির মতো দুজনে এভাবে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা আশেপাশের রিক্সাওয়ালাগুলোকেও টানছে। একজন তো তার হাতের ঘন্টি বাজিয়ে ফুটপাত ঘেঁষে রিক্সা নিয়ে দাঁড়ালো। চলিয়ে সাব। কথাটার মধ্যে এমন একটা ইঙ্গিত যে রিয়া ঘুরে দাঁড়ালো ওর দিকে। কথা খুঁজতে রাকেশের মুখ দিয়ে বেরিয়ে এলো, শুনলাম তোমার মায়ের কাছে শুনলাম তুমি নাকি ভালো নেই। ভুরু দুটো টান টান করে মুখটা উপরের দিকে তুলে রিয়া বলল, তাই নাকি? আর সেই সময় ধারালো করাতের মতো একটা চিৎকার এসে ওদের উপর আছড়ে পড়ল। মা! ওরা দেখলো বাচ্চা দুটোকে নিয়ে ওদের বাবা আর ঝি অনেকটা দূরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে। ওখান থেকে ওদের বাঁ দিকে ঘুরতে হবে, ঘুরলে আর দেখা যাবে না। এখান থেকেই দেখা যাচ্ছে ভদ্রলোক বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু ছোটটার সমস্ত শরীর বাঁকিয়ে চুরিয়ে ঝিয়ের কোল থেকে নেমে পড়তে চাইছে, আর প্রাণপণে চেঁচাচ্ছে, মা কোথায়, মা কোথায়, মার কাছে যাব। বোতাম টিপলে এত দ্রুত বোধহয় আলো জ্বলে ওঠে না। রিয়া হাঁটতে শুরু করলো। যাবার আগে কি একবার কিছু বলল? নইলে ওভাবে ঘাড়টা বেঁকিয়েছিল কেন? রাকেশ ঠিক বুঝতে পারল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখলো রিয়ার শরীর দ্রুত এই ব্যবধান পেরিয়ে চলে গেল, আর তারপর ওদের আর দেখা গেল না। ওরা বাঁ দিকের পথ ধরেছে।
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দৌড় এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।